একই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় ছিল নাহিদ ইসলামের প্রোগ্রাম, আর এক জায়গায় ছিল ছাত্রদলের একটা প্রোগ্রাম। ছাত্রদলের প্রোগ্রামে বিদ্যুৎ আছে আর নাহিদ ইসলামের প্রোগ্রামে বিদ্যুৎ নেই। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু আপনি এখন একটা প্রশাসনিক দায়িত্বে আছেন। আমি ওই জন্য প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলো বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার আমি আপনাকে বলি, এইটা কি সরকারের নমুনা? সে বিরোধী দলে বলে এই আচরণ তো শেখ হাসিনা করেছে। যেখানে বিএনপির প্রোগ্রাম ছিল সেখানে লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হতো, টেলিভিশন বন্ধ করে দেওয়া হতো, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতো, বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো না। নানান ধরনের ক্যারিশমা দেখিয়ে অজুহাত পেশ করে তারা কিন্তু মিটিংগুলো বন্ধ করে দিত। গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে বলতো যে না, আমরা তো কোনো গাড়ি ঘোড়া বন্ধ করি না, কেউ না আসলে আমাদের কি করার আছে। তাহলে হাসিনা যে ফ্যাসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, তাহলে কি সেই পথটাই এখন আবার বিএনপির জন্য খুব লোভনীয় পথ হয়ে গেল? এই যে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনে বিরোধী দল কোনো ধরনের উস্কানি দেয়নি, ছাত্র শিবির কোনো ধরনের উস্কানি দেয়নি, সহযোগিতাও করেনি। তারা শিক্ষার্থীদের পক্ষে আছে। ছাত্র শিবির পরীক্ষা বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল, শিক্ষামন্ত্রীকে তারা আহ্বান রেখেছিলেন, রাখেননি। কিন্তু এরপরও ছাত্র শিবির ধৈর্য ধরতেছে যে না, মন্ত্রী পদত্যাগ অন্তত তারা এখনো চাননি। জামাতের পক্ষ থেকেও কেউ মন্ত্রী পদত্যাগ চাননি, শুধু বলেছেন ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের ব্যবহার করাটা ঠিক হয়নি। গতকাল ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলেছে, সিঁদুর অপারেশন নিয়ে কথা বলতে গিয়ে সে বলেছে যে আমার দাদিও ভারতের স্বার্থে পাকিস্তানের সাথে থেকে বাংলাদেশকে আলাদা করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করেছে। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। আমি বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত লজ্জিত, যারা কখনোই ভারতের এই কথাগুলোর ন্যূনতম প্রতিবাদ করতে পারে না। আমি এই মিডিয়ার জন্য অত্যন্ত লজ্জিত যে মিডিয়া কখনো ভারতের এই দাবির বিরুদ্ধে টু শব্দ করতে পারে। আমরা বিএনপির কাছ থেকে যাই আশা করি না কেন, শেষমেশ দেখি যে বিএনপি আবার সেই প্রতারণার পথেই পা বাড়ায়। ঠিক নির্বাচনের আগে যেভাবে প্রতারণা করেছিল হা ভোট না ভোট নিয়ে, ঠিক এখন আবার সেম কাজটা তারা করছে। সংসদে বলছে এক কথা আর কাজ করছে আরেকটা। একদিকে তারা খুবই ভদ্রতার মুখোশ মানুষের সামনে উন্মোচন করছে, আমরা সেটা দেখে মুগ্ধ হচ্ছি, ভাবছি যে না, বিএনপি অন্তত এবার ঠিক পথে চলছে। অনেকেই বলছে তারেক শুধরে গেছে, তারেক সে আগের জায়গায় নেই, তারেক আসলেই বাংলাদেশকে এখন গড়ে তুলতে চায়। তারা যেটা আসলে বলছে বা যে ধরনের একটা মুখোশ ক্যামোফ্লাজ মানুষের সামনে তুলে ধরছে, মানুষ কিন্তু অনেকেই আবার সেটাতে বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে আবেগ বেশি, বিশ্বাস বেশি, অন্ধবিশ্বাসও বেশি। কিন্তু এই যে বিএনপি বারবার মানুষের সঙ্গে প্রতারণা করছে, এই প্রতারণার ফল শেষ পর্যন্ত কি হবে? কেন এই কথাগুলো বলছি? কারণ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় ছিল নাহিদ ইসলামের প্রোগ্রাম, আর এক জায়গায় ছিল ছাত্রদলের একটা প্রোগ্রাম। ছাত্রদলের প্রোগ্রামে বিদ্যুৎ আছে আর নাহিদ ইসলামের প্রোগ্রামে বিদ্যুৎ নেই। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু আপনি এখন একটা প্রশাসনিক দায়িত্বে আছেন। আমি ওই জন্য প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলো বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার, আমি আপনাকে বলি, এইটা কি সরকারের নমুনা? এই যে কাজটা যারা করেছে তারা অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে, তারা যেন এটার জন্য কৈফিয়ত দিতে না হয়, কৈফিয়ত দিতে হলেও যেন তারা অজুহাত পেশ করতে পারে, এরকম ব্যবস্থা তারা রেখেছে যে এই কারণে পারেনি, ওই কারণে পারেনি। কিন্তু কেন? আপনি যদি আপনার যে কারণেই থাকুক, আপনি ছাত্র দলের প্রোগ্রামে যদি বিদ্যুৎ দিতে পারেন, নাহিদ ইসলামের অনুষ্ঠানে বিদ্যুৎ থাকবে না কেন? সে বিরোধী দলে বলে এই আচরণ তো শেখ হাসিনা করেছে। যেখানে বিএনপির প্রোগ্রাম ছিল সেখানে লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হতো, টেলিভিশন বন্ধ করে দেওয়া হতো, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতো, বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো না। নানান ধরনের
মানে ক্যারিশমা দেখিয়ে অজুহাত পেশ করে তারা কিন্তু মিটিং গুলো বন্ধ করে দিত, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে বলতো যে না আমরা তো কোনো গাড়ি ঘোড়া বন্ধ করি না, কেউ না আসলে আমাদের কি করার আছে। তো এই যে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো বিরোধী দলের অনুষ্ঠানগুলোতে, প্রোগ্রামগুলোতে, ঠিক বিএনপিকে যে প্যারাগুলো দিয়েছে, পেইনগুলো দিয়েছে, সেই পেইনগুলো এখন বিএনপি দিচ্ছে বিরোধী দলকে। এটা কেন করতেছে? তাহলে হাসিনা যে ফ্যাসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, তাহলে কি সেই পথটাই এখন আবার বিএনপির জন্য খুব লোভনীয় পথ হয়ে গেল? বিএনপির এই ধরনের বেইমানির জবাব বিএনপিকে হাসিনার মতো করেই হয়তোবা দিতে হবে। 2-4 দিন হাসিনাও কিন্তু এরকম মাছ ধরা, ওইটা সেটা, খুব ভদ্র, সে রেসিপি রান্না করে খাওয়া, এই করে সেই করে, মানে নিজের একটা ক্লিন ইমেজ তুলে ধরার চেষ্টা করেছে, ফেক একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নাটক কম করো প্রিয়, এই কথাটাই এই বাচ্চারা লিখতে বাধ্য হয়েছে, জেনজি লিখতে বাধ্য হয়েছে। ঠিক আমার ধারণা যে খুব অল্প দিনের মধ্যেই তারেক রহমানের সেলফি দাও আমি ছবি তুলে দেই, টিস্যু ভরে তোলা, এগুলো হাবিজাবি, শেষ পর্যন্ত নাটক কম করো প্রিয় সেই লেখার দিকেই আবার জেনজিকে ঠেলে দিচ্ছে। তা নাহলে বিরোধী দলের প্রোগ্রামে বিদ্যুৎ থাকবে না, আর ছাত্র দলের মতো একটা, মানে ছাত্র দলের প্রোগ্রামে বিদ্যুৎ থাকবে। এই রকম বৈষম্য এই বাংলাদেশে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আর কেউ দেখতে চায় না, সহ্য করতে পারবে না। এরপরে দেখেন বিএনপির শিক্ষামন্ত্রীর আচরণটা দেখেন, তিনি ঠিক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেছিল, আখ্যা দিয়েছে, অভিহিত করেছিল, ঠিক সেম কাজটা মিলন করলেন। এহসানুল হক মিলন বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী হয়ে তিনি শিক্ষার্থীদেরকে এই মন্তব্যটা করলেন। আবার তিনি বললেন কি এটা আমি আমার মেয়েকে বলেছি। না, আপনি তো মেয়েকে বলেন নাই, আপনি শিক্ষার্থীদেরকেই বলেছেন যে শিক্ষার্থীরা ফার্মের মুরগির মতো, বৃষ্টির ফোঁটা পড়লে এদেরকে জ্বর আসে, আমার মেয়েরও তাই হয়। মানে নিজের মেয়েকে সহ বলেছেন, কিন্তু শুধু নিজের মেয়েকে বলেন নাই। এখন বউকে মেরে ঝিকে শেখানো, এটা তো মানুষ করে, যে না আমি তো আসলে বউকে রাগারাগি করছে ঝিকে শেখানোর জন্য, বা ঝিকে মেরে বউকে শেখানো, এই কাজগুলো বাংলাদেশে হয়, একজনকে মানে উদ্দেশ্য করে বলে আরেকজনকে আঘাত করা। তো সেটা আপনি করেছেন, করার পরে আপনি সেটাকে আবার পোল্টিবাজি করলেন, পোল্টিবাজি করে অস্বীকার করলেন। আপনার হয়ে আবার ছাত্রদল মাঠে নামলো, নেমে জনগণকে, ছাত্রদেরকে বুঝাইতে গেল, বুঝাইতে গিয়ে সেখানে আবার তারা অপমানিত হইল, কারণ তারা মিথ্যাচার করেছে। এই যে পোলাপান, এই যে যুগ, এই যুগের কাছে আসলে স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে মানে সহজলভ্য একটা বিষয়। আপনি যে মিথ্যা বলছেন, একটু পরে আপনার বক্তব্য সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি যে শেখ হাসিনার ভাষায় কথা বলছেন, সেটা একটু পরেই পোলাপান ঠিক শেখ হাসিনা যেভাবে ফার্মের মুরগি বলেছিল, তার ভয়েস, তার ভিডিও, আপনার ভিডিও একসাথে করে চালিয়ে দিয়েছে। আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমেরিকার মতো করতে চেয়েছেন, বাংলাদেশের ছাত্রদেরকে আমেরিকার স্টুডেন্টদের মতো উন্নত করতে চেয়েছিলেন, সেই বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের সঙ্গে দেখেন এই যুগের স্টুডেন্টরা কিন্তু কাটপিস করে, আপনি যে তাদেরকে সেই আমেরিকার বদলে ডোবা নর্দমায় ফেলে দিয়েছেন, সেই ছবি কিন্তু, ভিডিও কিন্তু তারা ভাইরাল করে দিয়েছে। তো এই যুগের ছেলেদের সাথে যদি কোনো মানে ফাইজলামি করেন, বাহাত্রামি করেন, আসলে পার পাবেন না। আপনাদের সমস্ত নোংরামি, আপনাদের সমস্ত নোংরা মুখ, আপনাদের সমস্ত নোংরা ম্যানহোলের ঢাকনাগুলো এই জেএনজি কিন্তু তুলে ধরতেছে সামনে। আবার এই দেশের মানুষই আবার যেহেতু একটা অনেক বড় ধরনের ধাক্কা খেয়েছে ফ্যাসিবাদ থেকে, তারা কেবলই মুক্ত হয়েছে, মাত্র 2টা বছরও যায় না, এখন আবার নতুন করে কোনো ফ্যাসিবাদের মানে কবলে তারা পড়বে এটা তারা চাইছে না। যে কারণে তারা কোনোভাবেই, যেভাবেই হোক, সরকার যখন তার নাটকগুলো করে, তখন কিন্তু এই দেশের মানুষ একটু হলেও আস্থাবান হয়ে ওঠে। তো সেই আস্থাটাকে আপনারা বারবার দুমড়ে মুচড়ে দিতে 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 একটা পর্যায়ে এমন আসবে যে আপনি তখন চিৎকার করে কানলেও, বাঘ বাঘ করে চিৎকার করলে আপনার পাশে এসে আর কেউ দাঁড়াবে না। এই যে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের বিরোধী দল কোনো ধরনের উস্কানি দেয়নি, ছাত্র শিবির কোনো ধরনের উস্কানি দেয়নি, সহযোগিতাও করেনি। তারা শিক্ষার্থীদের পক্ষে আছে। ছাত্র শিবির পরীক্ষা বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল, শিক্ষামন্ত্রীকে তারা আহ্বান রেখেছিলেন, রাখেননি। কিন্তু এরপরও ছাত্র শিবির ধৈর্য ধরতেছে যে না, মন্ত্রী পদত্যাগ অন্তত তারা এখনো চাননি। জামাতের পক্ষ থেকেও কেউ মন্ত্রীর পদত্যাগ চাননি, শুধু বলেছেন ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের ব্যবহার করাটা ঠিক হয়নি। কিন্তু সেই শিক্ষামন্ত্রী তার কৃতজ্ঞতা বোধ কি প্রদর্শন করেছেন? করেননি। ছাত্রদল দেখলাম যে মিছিল করতেছে, কি শিবির ধর, তারপরে যে মানে যে শব্দটা আসলে বলা যায় না, এরকম মিছিল করতেছে, শিবিরের বিরুদ্ধে মিছিল করতেছে, শিবিরের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তারা দিচ্ছে। শিবির আপনাদের শত্রু কেন হলো?
কেন ছাত্ররা আপনাদের শত্রু, শিবির আপনাদের শত্রু, ছাত্র শক্তি আপনাদের শত্রু, নাহিদ ইসলাম আপনাদের শত্রু, সবাই আপনাদের শত্রু, কেবলমাত্র এক আওয়ামী লীগ আপনাদের বন্ধু, ছাত্রলীগ আপনাদের বন্ধু। তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে পুনর্বাসনের জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, প্রতিশোধ নেবেন না, এই করবেন না, সেই করবেন না। প্রতিশোধ নেবেন না, এটা যদি ভালো দিক হয়, প্রতারণা করবেন না সেই কথাটা কেন বলতে পারছেন না? প্রতিশোধ নেবেন না বুঝলাম, প্রতারণা কেন করছেন? যে গণভোট বাস্তবায়ন করবেন বললেন, অক্ষর অক্ষর পালন করবেন জুলাই সনদ, কোথায় সেই জুলাই সনদ বাস্তবায়নের পরিক্রমা? আপনাদের তো কোনো ধরনের উদ্যোগ দেখছি না। এই জুলাইতেই কি আপনাদের পতন হোক এটা আপনারা চান? এই সরকার কি আসলে পরিকল্পিতভাবেই দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী একটা অঘটন, তার তার আইন শৃঙ্খলা বিভাগের দেখলাম আমরা যে একটা বড় ধরনের অকারেন্স ঘটিয়ে ফেললো, একেবারে প্রকাশ্যে চাঁদা চেয়ে পুলিশ কমিশনারকে অ্যাড্রেস করে, তারে থোড়াই কেয়ার করে, তারে চ্যালেঞ্জ করে ডেভিড ইমন যে বড় ধরনের চাঁদাবাজি করলো, হামলা করলো, এরপরও তাকে কোনো গ্রেপ্তারের উদ্যোগ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। ডেভিড ইমনের ব্যাপারে কোনো সংবাদ মিডিয়া দেখতে পাচ্ছি না, ব্ল্যাক আউট। এই যে মিডিয়া যে ফ্যাসিবাদকে সহযোগিতা করে, ফ্যাসিবাদের হয়ে কাজ করে, এটা কিন্তু আজকের প্রজন্মের কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের মধ্যে এক মেয়ে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, মিডিয়া আপনারা দালাল, আপনারা ফ্যাসিবাদের দালালি করেছেন, এখন বিএনপির দালালি করছেন। এই মিডিয়াকে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করতে শুরু করেছে। এই মিডিয়া কিন্তু বারবার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে সরকারের পক্ষে বয়ান তৈরি করেছে, ইন্ডিয়ার পক্ষে বয়ান তৈরি করেছে। এই মিডিয়ার বয়ান কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছে। আর একটা বড় ধরনের বয়ান কিন্তু তারা নির্মাণ করেছিল গত 50 বছর ধরে, সেই বয়ান কিন্তু শেষ পর্যন্ত মিথ্যায় পর্যবসিত হয়েছে। তারা 1971-কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে এবং সেই যুদ্ধে একটা গোষ্ঠীকে দেশ বিরোধী বলে প্রচারণা চালিয়েছে, আজকে পর্যন্ত চালিয়ে এই গত 53 বছর তারা এই প্রচারণা চালিয়েছে। কিন্তু আজকে এসে আমরা দেখছি যে তারা যেটা বলেছিল সেইটারই প্রমাণ দিচ্ছে এখন ভারত। গতকাল ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলেছে, সিঁদুর অপারেশন নিয়ে কথা বলতে গিয়ে সে বলেছে যে আমার দাদিও ভারতের স্বার্থে পাকিস্তানের সাথে থেকে বাংলাদেশকে আলাদা করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করেছে। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। लेकिन তার দাদি করেছে, এটা ভারতের স্বার্থে করেছে, সে বলতেছে, তার সংসদে দাঁড়িয়ে বলতেছে। একটা সরকারের একটা লোক, একটা কথিত সেই মুক্তিযোদ্ধা বাংলাদেশের, সেই মুজিববাদী আন্দোলনের নেতা, সেই ফজলুর রহমান কোনো প্রতিবাদ করছে না। ভারতের সাথে, ভারতের স্বার্থে যে মুক্তিযুদ্ধ, যেটাকে আপনারা মুক্তিযুদ্ধ বলেন, সেটা ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। তারা বারবার দাবি করেছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, আর আপনারা বারবারই মুখ বন্ধ করে থাকেন, এটা আপনারা মেনে নিয়েছেন। তো সেই যুদ্ধে, ভারত পাকিস্তানের যুদ্ধে যদি জামাত ইসলাম অংশগ্রহণ না করে, বিরোধিতা করে, একটি হিন্দু রাষ্ট্রের সাথে আরেকটি মুসলিম রাষ্ট্রের যুদ্ধে যদি জামাত ইসলাম মুসলমানদের পক্ষে থাকে, তাহলে সেই মুসলমানদের সংগঠনকে, সেই জামাত ইসলামকে আপনারা দোষী কেন করেন? ওই যুদ্ধের বিরুদ্ধে মুসলিম লীগও ছিল, কারণ এটা তো জানতো, সবাই জানতো যে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। সেই মিডিয়া এটাকে বয়ান দিয়ে তৈরি করলো এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বা বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। মুসলমান কখনো যুদ্ধ হয়? করতে পারে? এটা করার লজিক আছে? আবার যুদ্ধের পর তাদেরকে আপনারা শহীদ কিভাবে বলেন, যদি মুসলমান যুদ্ধ করে? এই যে নিজস্ব এই যে মিডিয়াকে ব্যবহার করে ভারত আজকে পর্যন্ত তাদের বয়ান তৈরি করেছে, সেই বয়ানগুলো কিন্তু ভেঙে পড়ছে। মিডিয়াকে এখন মানুষ দালাল বলছে, এটা জামাত শিবিরের লোক বলছে না, একেবারে জামাত শিবিরকে পছন্দ করছে না এমন লোকেরা, এমন মেয়েরা, ছেলেরা, যাদের সাথে জামাত শিবিরের দূরতম সম্পর্ক আছে বলেও মনে হয় না, এইরকম ছেলে মেয়েরা, আজকের যুগের ছেলে মেয়েরা কিন্তু বলছে। আবার আপনারা সে ট্যাগের রাজনীতি করছেন, আন্দোলন করলে সেটাকে জামাত শিবিরের দিকে ঠেলে দিচ্ছেন, ছাত্র শক্তির দিকে ঠেলে দিচ্ছেন, কেবল এনসিপির দিকে ঠেলে দিচ্ছেন, দায়গুলো চাপিয়ে দিচ্ছেন এনসিপির গায়ে, শিবিরের গায়ে। কেন দিচ্ছেন এটা? এই দায় দেওয়ার রাজনীতি এটা তো শেখ হাসিনা করেছে। শেখ হাসিনার পরিণতি দেখেও আপনারা কেন শিক্ষা পাচ্ছেন না?
বাংলাদেশে যদি একজন জীবিত মুক্তিযোদ্ধা থাকে, বাংলাদেশে যদি একটা লোক বেঁচে থাকে যে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারে, সে কেন এই ইন্দিরা গান্ধীর নাতনির এই কথা প্রতিবাদ করতে পারছে না? সে যদি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, তার তো এটা একেবারে মানে অন্যায় দাবি। তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে, বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধে কেন বাংলাদেশ এখন তার কোষাগার থেকে ওই ভারতের পক্ষে নিয়ে যারা ভারতের স্বার্থে যারা যুদ্ধ করেছে, ভারতের পক্ষে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মানে যে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে, তাদেরকে কেন বাংলাদেশ এখন ভাতা দিচ্ছে? অথবা তার প্রতিবাদ করুক যে না, এটা ভারতের স্বার্থে নয়, এটা বাংলাদেশের স্বার্থে হয়েছে, এই যুদ্ধ বাংলাদেশের ছিল, এই যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল, প্রমাণ করুক। একটা টক শোতে এই প্রিয়াঙ্কা গান্ধীর এই কথা নিয়ে কোন আলাপ আলোচনা হচ্ছে না, কারণ এই মিডিয়াগুলো সব ভারতের আজ্ঞাবহ, ভারতের পারপাস সার্ভ করে। এই মিডিয়াগুলোর একটাই কমন টার্গেট, সেটা হচ্ছে ইসলামকে দমিয়ে রাখা। ভারতের একটাই টার্গেট, ইসলামকে বাংলাদেশে কখনো মাথাচাড়া উঠতে না দেওয়া। ইসলামের বিরুদ্ধে ইসলামী দলগুলোকেও সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে ভারত। ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন হয়, আপনারা দেখবেন কখনো দেওবন্দ এটা নিয়ে প্রতিবাদ করে না। ওই দেওবন্দের একটা শাখা বাংলাদেশে আছে, এরাও কখনো ভারতের বিরুদ্ধে কথা বলে না। হ্যাঁ, বড় বড় মাইকে ডায়লগ দেয়, এরপর ভারতের রাজনীতি যেটা পারপাস, যেটা সেটাই তারা সার্ভ করে। এটা তাদের একটা খেলা, মানে রাজপথে গালি দিবে ভারতকে, আর এজেন্ডা বাস্তবায়ন করবে ভারতের, মূল ইসলামী শক্তিকে যেন কোনোভাবে ক্ষমতা আসতে না পারে, সেটার সমস্ত ব্যবস্থা কিন্তু এই দেশের ওই ভারতের সে দেওবন্দি শক্তিরাই করে। কোনোভাবেই ইসলামকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না তারা। এই যে নানা রূপ ভারতের ষড়যন্ত্র, মিডিয়ার ষড়যন্ত্র, ইসলামী দলগুলোকে মানে নিজেদের স্বার্থে ব্যবহার করা, ঠিক যেভাবে ৭১-এ বাংলাদেশকে নিজেদের স্বার্থে ভারত ব্যবহার করেছে, বাংলাদেশের মানে মুক্তিকামী মানুষকে ব্যবহার করেছে। বাংলাদেশের মানুষ তো সত্যি সত্যি দেশের মুক্তির জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু এটা আসলে তাদেরকে প্রতারণা করে ভারত তার নিজের স্বার্থে ব্যবহার করেছে। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত ভারত তার সমস্ত স্বার্থ উদ্ধার করেছে। বাংলাদেশের মানে সম্পদ তারা লুটপাট করে নিয়ে গেছে। পাকিস্তান ক্ষতিপূরণ হিসেবে যা দিয়েছে তার সবটাই তারা নিয়ে নিয়েছে। বাংলাদেশের অস্ত্রগুলো তারা নিয়ে নিয়েছে, পুরো বাংলাদেশকে একেবারে খালি করে ফেলেছে। এরপরে দেখলাম আমরা এর পরিণতিতে দুর্ভিক্ষ চলে এসেছে। বাংলাদেশকে খালি করে একটা দলকে তারা পৃষ্ঠপোষকতা করেছে, এবং সেই দলটির নাম আওয়ামী লীগ। আজও সেই দলটিকে তারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। এমন একটি প্রতিবেশী বাংলাদেশের জন্য অভিশাপ ছাড়া আর কিছু নয়। আর সেই প্রতিবেশীর পক্ষে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা সেটা বলে সবসময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেখছি ওই ভারতের প্রতি নতজান, কারণ তারা মনেই করে এটা আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, বাংলাদেশটা তাদের একটা অঙ্গরাজ্য, অকথিত মানে অগ্রন্থিত বা অলিখিত অঙ্গরাজ্য, এবং শেখ হাসিনাকে তারা মুখ্যমন্ত্রী হিসেবেই ট্রিট করত, সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। এগুলো দেখবেন মুক্তিযোদ্ধাদের কোনো মাথা ব্যথা নেই, ফজলুর রহমানের কোনো মাথা ব্যথা নেই, কারণ এদের টার্গেটই একটা, এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য, করদ রাজ্য বানিয়ে রাখা। আর সেই ভারতের আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে যখন বাংলাদেশ এবার শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে সফল হলো, সেই জুলাই আন্দোলনকে আজ ব্যর্থতায় পর্যবসিত করতে বিএনপি সবকিছু করছে। বিএনপির মানে চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। আজ পর্যন্ত আমরা তার কোনো উদ্যোগ দেখছি না জুলাই সনদ বাস্তবায়নের। আবার সে বলছে যে জুলাই সনদের যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি তা অক্ষর অক্ষর বাস্তবায়ন করব। একটা অক্ষর বাস্তবায়ন করেছেন দেখান, একটা অক্ষর বাস্তবায়ন করেছেন জুলাই সনদের অঙ্গীকার আজকে 6 মাসে। 6 মাসে আপনাদের কারো কারো সম্পদ তো 600 গুণ বেড়ে গেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনারা দখল করে নিয়েছেন, প্রত্যেকটা নিয়োগে 90% লোক আপনাদের নিয়োগ দিয়েছেন। সবকিছু দখল করা তো শেষ আপনাদের। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছেন, বাংলাদেশ ব্যাংক দখল করে নিয়েছেন, কিন্তু জুলাই সনদের একটা অক্ষর বাস্তবায়ন করতে পারেননি। আমি বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত লজ্জিত, যারা কখনোই ভারতের এই কথাগুলোর
ন্যূনতম প্রতিবাদ করতে পারে না। আমি এই মিডিয়ার জন্য অত্যন্ত লজ্জিত যে মিডিয়া কখনো ভারতের এই দাবির বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। এটা নিয়ে কোনো টকশো পর্যন্ত তারা করে না, কোনো আলোচনা তারা করতে পারে না। বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে যতবার ভারতের এই শুভেন্দুরা, প্রিয়াঙ্কা গান্ধী, অমুক মোদি, মানে প্রত্যেকবার প্রণব থেকে শুরু করে প্রত্যেকেই তারা কখনোই এটা ভারত বাংলাদেশ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকার করে না। তাদের সিনেমা দিয়ে তারা বয়ান তৈরি করেছে, তাদের নেতাদের দ্বারা, তাদের বইতে এটা লেখা আছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। কিন্তু বাংলাদেশের জনগণ এটার প্রতিবাদ করে, জনগণ রোষে ফেটে পড়ে, কিন্তু বাংলাদেশের সরকার থেকে কখনোই আমরা এটার প্রতিবাদ দেখিনি। তাহলে কি বাংলাদেশ সার্বভৌমত্ব নয়? এই সরকারকে এই প্রশ্নগুলো জবাব দিতে হবে। প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তব্য আবার দিল যে ভারতের স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, 1971 যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় বলতে হবে, আর না হয় এটা ভারতের যুদ্ধ নয়। যে কোনো একটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধিতা ওইটা সেইটা বলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার যে কাজ আপনারা 50 বছর ধরে 53 বছর ধরে করেছেন, এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হইতে হবে। যদি মায়ের হালাল দুধ খেয়ে থাকেন তাহলে ভারতকে এর জবাব দিন। যদি বাংলাদেশকে সার্বভৌমত্ব রাষ্ট্র মনে করেন তাহলে এর জবাব দিন।